সুপ্রিয় এসএসসি 2025 এবং 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি ফিনান্স যে প্রথম অধ্যায়টা আছে অর্থায়নের ধারণা, সেই অধ্যায়টা একদম বেসিকটা 100% তোমাকে ক্লিয়ার করে দেব। দেখো, প্রথমে আসে আমরা অর্থায়নটা কি সেটা তো তোমাকে আগে জানতে হবে। দেখো, অর্থায়ন মানে হচ্ছে কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হবে, কি পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে, কোথায় বিনিয়োগ করা হবে, কোথায় সর্বোচ্চ মুনাফা অর্জন করা যাবে, কিভাবে বিনিয়োগ করা হবে, এই সব কিছুই অর্থায়ন। এখন এর আগে তোমাকে বুঝতে হবে তহবিল জিনিসটা কি। তহবিল মানে হচ্ছে, ধরো তুমি তোমার একটা স্কুলের জন্য, এর আগে আরও কিছু বিষয় ক্লিয়ার করে তোমাকে একটা উদাহরণ দিলে তুমি ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো, তোমাদের এমসিকিউতে মাঝে মধ্যে এসে থাকে যে অর্থায়ন কী নিয়ে কাজ করে, সেটা হবে তহবিল ব্যবস্থাপনা। এবং দেখো, এখানে একটা জিনিস আছে, এই যে অর্থায়ন বলতে কি বোঝে। অর্থায়ন বলতে বোঝে তহবিল সংগ্রহ ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে। তহবিল সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন বলে, সেটা তোমরা লিখে দেবা। এবার মনে করো যে অর্থায়ন জিনিসটা কি সেটা তোমাকে যদি বলা হয় তাহলে লিখতে, তাহলে এর কিছু ব্যাখ্যা তোমাকে জানতে হবে। সেজন্য আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো, তহবিল জিনিসটা হলো, ধরো আমার এলাকায় কোনো বিদ্যালয় নেই, আমি কী করলাম, এলাকার মানুষ থেকে অনেক টাকা সংগ্রহ করলাম, অর্থাৎ একটা তহবিল নিলাম, নেওয়ার মাধ্যমে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলাম। দেখো, বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসে। আর বিদ্যালয় কি, আচ্ছা বিদ্যালয়ে কি মুনাফা অর্জন করার জন্য দেওয়া হয়? কখনোই না, মানুষের কল্যাণ করার জন্য দেওয়া হয়। তো সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণ শিক্ষার্থীদের, আসলে তারা কিভাবে তহবিলটা করে, তারা কিভাবে অর্থায়নটা করে, আমাদের থেকে কি নেয়, শিক্ষার্থীদের বেতন, আমাদের বেতন নেয়, তারপর পরীক্ষার ফি, ভর্তি ফি, এসব উৎস থেকে তারা তহবিল সংগ্রহ করে। এবার এই তহবিলটা সংগ্রহ করে অবশ্যই এটা ব্যয় করতে হয়, সেটা শিক্ষক এবং কর্মচারীদের বেতন দেয়, ঘর ভাড়া প্রদান করে, বিদ্যুৎ বিল প্রদান করে, কম্পিউটার এবং আসবাবপত্র বা এসব কিছু। তাহলে কি আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থায়ন বুঝতে পারলাম। অর্থায়নে কিন্তু অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা পড়লে বুঝতে পারবো। এবার অর্থায়নের ক্রমবিকাশের ধারা থেকে অনেকগুলো এমসিকিউ তোমাদের পরীক্ষায় আছে, যেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এর আগে তোমরা একটু জেনে নাও, অর্থায়নের বিকাশের যে মূল চারণভূমি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে 1990-এর দশকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি এমসিকিউ, এবং এটা একটু মনে রাখবা। বিশ্বব্যাপী আমদানি রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু মনে রাখবা। 1980টা তো ইম্পর্টেন্ট না, এবার আসো 1970-এ কী হয়েছে। 1970-এ মূলত কম্পিউটার অধ্যায়ের শুরু হয়, অনেক ইম্পর্টেন্ট একটি এমসিকিউ। এবং অর্থায়ন অঙ্ক নির্ভর হয়ে ওঠে কখন, 1970-এর দশকে। তারপরে দেখো, তাত্ত্বিকগণের মধ্যে হ্যারি মার্কাইট, মার্টন মিলার, মডিগ্লিয়ানি ছিলেন উল্লেখযোগ্য। আসলে এগুলো তত্ত্বীয় গণের নাম আর কি। এবার অর্থায়নের যাত্রা শুরু হয় কখন, 1960-এর দশকে। অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এগুলো তোমরা বইয়ে একদম রেড মার্ক করে ফেলো। তারপরে দেখো, 1960 সাল থেকেই তো অর্থায়নের যাত্রা শুরু হয়। এরপরে দেখো, এখানে 1930 সালে একত্রীকরণের প্রবণতা শুরু হয়, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা। দেখো, কোনগুলো মনে রাখতে হবে সালগুলো, সেগুলো আমি বলে দিলাম। এর মধ্যে হচ্ছে 1990-এর দশকে WTO আত্মপ্রকাশ করে, এটা মনে রাখতেই হবে। এবার আসো অর্থায়নের শ্রেণীবিভাগ, যেগুলো থেকে আমাদের গ এবং ঘ নাম্বারে সৃজনশীল প্রশ্ন আসে। এখন এখানে মোট 6 ধরনের অর্থায়ন আছে, এবং প্রত্যেকটা অর্থায়নের ব্যাখ্যা এখন আমরা পড়ে নেব। চলো, প্রথমে আসো পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়নটা কীভাবে হয়, ধরো অনেকের প্যারেন্টসরা অর্থাৎ মা বাবারা কিন্তু আয় করে, সেটাই কিন্তু আমাদের অর্থায়নের উৎস, ঠিক আছে? এবার যখন আমাদের কি হয়, পরিবারের আয় অনেক সময় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয়, অর্থাৎ আমরা আমাদের চাহিদাগুলো পূরণ করতে না পারি, তাহলে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব থেকে অর্থ ঋণ হিসেবে নেওয়া হয়, ঠিক আছে? তারপরে দেখো, বিভিন্ন স্থায়ী সম্পদ, যেমন স্থায়ী সম্পদ কী হতে পারে, টিভি, অর্থাৎ দীর্ঘমেয়াদী সুবিধার জন্য যেগুলো আমরা নিব, গাড়ি, গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় টাকা আমরা কী করি, ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। যেমন এগুলো টিভির জন্য, ফ্রিজ, গাড়ি, এসবের জন্য অনেকে বলেন আমরা কিস্তি তুলি, ওইগুলোই কিন্তু করা হয় পারিবারিক অর্থায়নে, ঠিক আছে?
এবার আসি আমরা একটু সরকারি অর্থায়ন। দেখো, সরকার কিন্তু নিজের টাকা দিয়ে তো আর দেশের জন্য এই যে পদ্মা সেতু, মেট্রো রেল এসব কিন্তু আর শেখ হাসিনা নিজের টাকা দিয়ে করে নাই। এটা কি জনগণের টাকা দিয়ে করছে, অর্থাৎ তিনি কি করছেন, তহবিল সংগ্রহ করছে। এই যে প্রত্যেকটি সরকারের একটা অর্থ ব্যবস্থাপনা থাকে, অর্থাৎ তহবিল ব্যবস্থাপনা থাকে, যার মাধ্যমে তারা এসব উন্নত অবকাঠামোগত উপাদানগুলো তৈরি করতে পারে। এখন তারা তহবিলগুলো কিভাবে সংগ্রহ করে? আমাদের থেকে আয়কর নেয়, কর, গিফট বক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, প্রাইজ বন্ড ইত্যাদির মাধ্যমে। দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি এমসিকিউ, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ, অর্থাৎ সমাজে মানুষের কল্যাণ করা। এখানে কিন্তু মুনাফা অর্জন কোনো তাদের প্রধান উদ্দেশ্য না, এবং সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়, অর্থাৎ এখানে সরকারের কোনো লাভ হয় না, এটা সরকারের টোটাল লস। সরকারি অর্থায়নের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আছে বিসিআইসি, যেটা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, ঠিক আছে। তারপরে আছে আমাদের যদি ধরো যে সরকারি অর্থায়ন, আমাদের বিভিন্ন দেশ থেকে আমরা ঋণ নেই না বলি, তাহলে ওই ব্যাঙ্কগুলোর নাম হচ্ছে বৈদেশিক ঋণ গ্রহণ করে, যেমন এডিবি ব্যাংক, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ পুরোটা এশিয়া মহাদেশ জুড়ে যেটা। তারপর হচ্ছে আইডিবি, অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। পূর্ণরূপগুলো একটু মনে রাখতে হবে, যেমন WTO এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আন্তর্জাতিক অর্থায়নটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটা থেকে প্রচুর এমসিকিউ বলে সিকিউ সবখানে প্রশ্ন আসে। দেখো, আন্তর্জাতিক অর্থায়নটা কি? আমাদের দেশে যেটা